সত্যি বলছি, প্রথম চোটে আমি বুঝতেই পারিনি মিঠুন চক্রবর্তী কোনো শুটিংয়ের ডায়লগ দিচ্ছেন না রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে বাস্তবিকই রাজনৈতিক কথাবার্তা বলছেন। কেননা এই ধরনের জঙ্গি মেজাজে চট করে ইদানিং আমরা মিঠুন চক্রবর্তীকে প্রকাশ্যে কখনো দেখিনি। একথা ঠিক, বিজেপি জয়েন করেছেন তিনি অনেক দিন হলো, দলের হয়ে যখন যেমন প্রয়োজন রাজ্যে এসেছেন, প্রচার করেছেন, কিন্তু আজকে তাকে সল্টলেকের বিজেপির বৈঠকে যে ধরনের জঙ্গি মেজাজে দেখা গেল, সেটা আমার কাছে অন্তত অনেকখানি অপ্রত্যাশিত ছিল। মিঠুন সমবেত শ্রোতাদের কাছে জানতে চাইলেন খুব নাটকীয়ভাবে যে আমাদের পক্ষে কি 1 কোটি সদস্য করা সম্ভব হবে? প্রেক্ষাগৃহ থেকে আওয়াজ উঠল হবে 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 ইত্যাদি। তখন মিঠুন বললেন, এটা যদি সত্যি হয় তাহলে আমি মিঠুন চক্রবর্তী আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সাক্ষী রেখে আপনাদের কথা দিচ্ছি যে 2026-এর মসনদ আমরাই দখল করব, এবং কিভাবে সেটা সম্ভব হবে তারও একটা দিক নির্দেশ তিনি আবছা করে তার ভাষণে দিয়ে দিলেন। বাংলা থেকে হিন্দিতে সরে গিয়ে তিনি বললেন যে আমার গাছের 2টো ফুল যদি তুমি কেড়ে নাও তাহলে আমি তোমার গাছের 4টে ফুল কেড়ে নেব, এটা মনে রেখো। অর্থাৎ আমার হিন্দু ভোটারদের যদি তোমরা ভোট দিতে না দাও তাহলে তোমার ভোটার যারা তারাও যাতে ভোটের দিন বাড়িতে থাকতে বাধ্য হয় সেই ব্যবস্থা আমরা করব। এবং আমি মিঠুন চক্রবর্তী অভিনেতা মিঠুন নই, আমি হলাম সেই 1968 সালের মিঠুন, যে সময় নকশাল আন্দোলনে সক্রিয়ভাবে মিঠুন জড়িয়ে পড়েছিলেন এবং তারপরে পুলিশের ভয়ে কলকাতা থেকে নতুন ভাগ্যান্বেষণে চলে গিয়েছিলেন মুম্বাইতে। আমি শুনছিলাম আর ভাবছিলাম যে হঠাৎ হলোটা কি। অনেক সময় কারোর মধ্যে কোনো অবিশ্বাস্য রকম তেজ দেখলে আমাদের মনে নানা রকম প্রশ্ন জাগে। যেমন ধরুন, যারা অ্যাথলিট তারা যদি তাদের যে পরিচিত রেকর্ডের চাইতে অনেক বেশি স্পিডে দৌড়ন, তাহলে অনিবার্যভাবে দেখা যায় ডোপিং টেস্টে তারা ধরা পড়ে গেছেন এবং অ্যানাবলিক স্টেরয়েড জাতীয় কোনো কিছু দৌড়ের আগে খেয়ে নিজের শক্তিকে কৃত্রিমভাবে বাড়িয়ে নিয়েছেন। আজকে হঠাৎ মনে হলো অমিত শাহকে দেখে, না কেন বলতে পারবো না, মিঠুন সহ রাজ্য বিজেপি নেতৃত্বের প্রায় সকলেই হঠাৎ 2026-এর ভোটে বিজেপি ক্ষমতায় আসবেই সেই বজ্র নির্ঘোষ এখন থেকেই শোনাতে শুরু করে দিয়েছে। গাছে কাঁঠাল গোফে তেল,
2024 অক্টোবর মাস এখনো পুরোপুরি শেষ হলো না, 26 এপ্রিল মে মাসে কি হবে তাই নিয়ে সহসা বিজেপি নেতৃত্বের মধ্যে এই উত্তেজনা কেন? সত্যি কথা বলতে কি, আমি জিনিসটা ভালো করে বুঝতেই পারিনি। এ কথা ঠিক যে অমিত শাহ স্বয়ং আজকে ওই পেট্রাপোল সীমান্তে এই টিএমসি বিরোধী সুরটা আবার নতুন করে বেঁধে দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে অশান্তির সবচেয়ে বড় কারণ নাকি ঘুষপেটিয়ারা, আর এই ঘুষপেটিয়াদের যদি সবক শেখাতে হয়, তারা যাতে সীমানা পেরিয়ে এখানে ঢুকতে না পারে, সেটা যদি আপনারা নিশ্চিত করতে চান, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি সে কাজ পারে। 2026 আপনারা অতএব বিজেপিকে ক্ষমতায় আনুন। দেখুন, এই ঘুষপেটিয়া আমরা শুনে 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 আমাদের কান পচে গেছে। আজকে হয়তোবা স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে দল কতটা চাঙ্গা আছে সেটা বোঝানোর একটা তাগিদ বিজেপি নেতৃত্বের ছিল, এবং সেটা তারা তাদের মতো করে দায়িত্ব পালন করেছেন। তা নিয়ে আমার কিছু বলার নেই। তারা রাজনীতি করেন, প্রতিপক্ষকে কোণঠাসা করার জন্য যখন যে অস্ত্র প্রয়োগ করা উচিত তাদের মতো করে তারা সেটা করবেন, এটাই দস্তুর। কিন্তু যেভাবে বিজেপি নেতৃত্ব নিজেদের ব্যর্থতাটাকে এই তৃণমূল বিরোধী অবিজেপি রাজনৈতিক দলগুলোর ঘাড়ে ক্রমাগত চাপিয়ে যাচ্ছে, অর্থাৎ এই কথা বোঝানোর চেষ্টা করছে যে এই 5-7% হিন্দু ভোট কেটে নিয়ে বাম এবং কংগ্রেস আসলে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার রাস্তাটা বারে বারে মসৃণ করে দিচ্ছে। আপনারা যদি সত্যিই ভোটের অঙ্ক উপর চোখ বোলান, দেখবেন কাগজে কলমে অঙ্কের হিসেবে এই দাবির মধ্যে বা হাউতাসের মধ্যে হয়তো সত্যতা আছে। কিন্তু মুশকিল হলো স্ট্যাটিস্টিক্স ইজ অ্যান অ্যাস। তাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন তার উপরে নির্ভর করবে যে আপনি কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছেন। এই কথাগুলো শুনতে 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 আমার মনে পাল্টা কতগুলো প্রশ্ন জাগে বা জেগেছে, যেগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাই। দেখুন, নয় করে এ রাজ্যে বিজেপি প্রধান বিরোধী শক্তি হয়েছে তাও অনেক দিন হয়ে গেল। তাহলে এখনো তৃণমূল বিরোধী সমস্ত ভোট বিজেপির ছত্রছায়ায় আসে না কেন? এখন প্রথম যে অসুবিধে বিজেপির, যেটা বিজেপি কার্যত স্বীকার করে না,
কিন্তু জমির বাস্তবতা যারা জানে তারা সবাই জানে যে পশ্চিমবঙ্গে 30-32% সংখ্যালঘু মুসলিমকে প্রথম থেকেই খরচের খাতায় রেখে দিয়ে ভোটের অঙ্কে জেতা নামুমকিন হয়। অথচ এই অসম্ভবটাকেই বিজেপি সম্ভব করার চেষ্টা করে যাচ্ছে একটার পর একটা উপর্যুপরি নির্বাচনে, ব্যর্থ হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় শিক্ষা তার থেকে নিচ্ছে না। অর্থাৎ বিজেপি আশা করে বসে আছে যে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক মেরুকরণ একদিন এমন একটা বিন্দুতে পৌঁছবে যখন সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা কার্যত একতরফাভাবে বিজেপিকেই তাদের পছন্দের দল হিসেবে বেছে নেবেন। এইরকম একটা সম্ভাবনা কোনোদিন বাস্তবায়িত হবে না সে কথা আমি বলতে পারি না, কেননা আমি গণৎকার নই। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের মাটিতে আমিও নয় নয় করে 42-43টা বসন্ত সাংবাদিকতা করে কাটিয়ে দিলাম, আমার মনে হয় যে এই ধরনের আশা খুব একটা বাস্তববাদী হবে না। তার কারণ বাঙালি হিন্দু সাম্প্রদায়িকতার আবেগে ভেসে সবাই একজোট হয়ে বিজেপির পিছনে এসে দাঁড়াবে, তেমন পরিস্থিতি পশ্চিমবঙ্গে হওয়া খুব কঠিন। এবং এখানেই পশ্চিমবঙ্গের সঙ্গে আসামের একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে। আসামেও যদি আপনারা মোট জনসংখ্যার শতাংশের হিসেব করেন তাহলে দেখবেন সেখানেও মুসলিমদের জনবসতি প্রচুর, কিন্তু আসামের সঙ্গে বাংলার তফাৎ হলো আসামে মুসলিমরা প্রধানত কাছাড় এবং তৎসংলগ্ন এলাকার কয়েকটি জেলার মধ্যে সীমাবদ্ধ। পশ্চিমবঙ্গের মতো এত ব্যাপকভাবে প্রায় সর্বত্র তারা ছড়িয়ে ছিটিয়ে নেই। ফলত হেমন্ত বিশ্ব শর্মা একেবারে কপিবুক সাম্প্রদায়িক পলিটিক্স করেও বিজেপিকে আসামে জিতিয়ে আনতে পারেন, যেটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বের পক্ষে কার্যত অসম্ভব। এটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা যদি একটু অন্যভাবে দেখা যায় তাহলে আমার তো মনে হয় যে টিএমসি আর বিজেপি এরা উভয়ই পরস্পরের পরিপূরক। অর্থাৎ বিজেপি আছে বলেই তৃণমূল কংগ্রেসের এই রবরবা, আবার তৃণমূল কংগ্রেসের একটু দৃষ্টিকটু সংখ্যালঘু তোষণের নীতির ফলে বিজেপির হঠাৎই সমর্থন বৃদ্ধি। অতএব একজন থাকলে অন্যজনের থাকাটা জাস্টিফাইড হচ্ছে। এই যে সংখ্যালঘু সমাজ ভোটের সময় কোনো কিছু বিবেচনা না করে তাদের সত্যিই কত ভালো বা মন্দ ঘটল তাদের সমাজে
সত্যিকারের উন্নয়ন কতটা হলো, গ্রামে গ্রামে ছবিটা কতটা বদলালো, এইসব কোনো কিছু তাদের মাথায় থাকে না, একমাত্র ওই বিজেপির জুজুর ভয়। এবং এই বিজেপি নামক জুজুর একমাত্র বিশ্বাসযোগ্য অ্যান্টিডোট হিসেবে পশ্চিমবঙ্গের মুসলমানরা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার দলকেই মনে করেন। সুতরাং এই বাস্তবতাটাকে অল্টার না করে ভোটের ফলাফলে আশাতীত কিছু ঘটবে, এই ধরনের মূল্যায়নের কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না। সুতরাং মমতা জানেন যে তার এই উপর্যুপুরি সাফল্যের পিছনে লক্ষ্মীর ভাণ্ডার এইসবের ভূমিকা যদি 110% হয়, তাহলে 60% ভূমিকা হচ্ছে বিজেপির উপস্থিতি এবং সেই উপস্থিতি জনিত সংখ্যালঘু মনে ত্রাস। আমি জানি না বিজেপি নেতৃত্ব মুসলিমদের সম্পূর্ণ ব্রাত্য করে কোন অঙ্কে পশ্চিমবঙ্গের মসনদ দখল করার কথা ভাবেন, যেটা আজকে মিঠুনের কথায় প্রতিধ্বনিত হলো। এটা আমার সাধারণ বুদ্ধিতে ধরাই পড়ে না। দ্বিতীয় কথা হলো, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন একটা প্রশ্ন যত দিন যাচ্ছে তত বড় হয়ে দেখা দিচ্ছে। সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপশাসন পারপেচুয়েট করার পিছনে বিজেপি অথবা আরএসএস এর কেন্দ্রীয় নেতৃত্বের কি ট্যাসিট কোনো সমর্থন নেই? শুরুর দিকে এটাকে সিপিএম যখন সেটিং বলতো, তখন সেটাকে খুব যুক্তিগ্রাহ্য ব্যাপার বলে মনে হতো না। সত্যি কথা বলতে কি, আপনি যদি সাধারণ জ্ঞানের ভিত্তিতে এটা বিশ্লেষণ করেন, মনে হবে এটা অসম্ভব। কিন্তু মানুষ যেটা দেখছে সেটা হচ্ছে ভারতবর্ষের অন্য সব রাজ্যে প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য বিজেপি নেতৃত্ব যতটা সক্রিয়, সাম দান দণ্ড ভেদ যখন যেটা প্রয়োজন সেই নীতি প্রয়োগে বিশ্বাসী, তার একটা অদ্ভুত ব্যতিক্রম এবং ব্যত্যয় এই গাঙ্গেয় অববাহিকা অঞ্চলে ঢুকলেই কেমন যেন বদলে যায়। দেখুন, আম আদমি পার্টিকে সবক শেখাবে বলে সেই দলের মুখ্যমন্ত্রী সহ প্রায় সব কয়েকজন প্রথম সারির নেতা ও মন্ত্রীকে দীর্ঘদিন তিহারে চালান করে দিয়েছিল ইডি এবং সিবিআই। তাদের বিরুদ্ধে একটা অভিযোগও কিন্তু আদালতে এখনো পর্যন্ত দাঁড় করাতে পারেনি, কিন্তু হেনস্থা যা হওয়ার, যা বিভ্রাট তৈরি হওয়ার, সেটা তো হয়েছে। একই কথা ডিএমকের ক্ষেত্রে সত্যি, কংগ্রেসের ক্ষেত্রে সত্যি, এনসিপি শারদ পাওয়ারের ক্ষেত্রে সত্যি,
একমাত্র ব্যতিক্রম তৃণমূল কংগ্রেস। একটা সময় ছিল যখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভোটের সময় প্রচারে এসে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের দুর্নীতি নিয়ে এমন তর্জন গর্জন করতেন যে আমাদের বিভ্রামত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারের লোকজনকে বোধহয় বাকি জীবনটা কারাগারের পিছনেই কাটিয়ে দিতে হবে। চিটফান্ড কেলেঙ্কারি দিয়ে এর সূচনা হয়েছিল, তারপরে হেন কেলেঙ্কারি নেই যখন এই একই সম্ভাবনার কথা বিজেপি নেতৃত্ব আমাদের শোনাননি। শুভেন্দু অধিকারী, যিনি নো ভোট টু মমতা বললেই নাকি পশ্চিমবঙ্গে ম্যাজিক হয়ে যাবে, এই কথায় বিশ্বাস করেন, তিনি একদা একটার পর একটা দিন দিয়ে যেতেন যে আপনাদের আমি বলে দিচ্ছি অমুক তারিখের পরে কি হয় দেখে নেবেন। এইভাবে গত 5 বছরে তিনি অন্তত 10টা-12টা ডেট দিয়েছেন। ক্যালেন্ডারের পাতায় সেই দিন এসেছে, চলে গেছে, যা হবার তাই হয়েছে, তার মানে কিছুই হয়নি। ফলে ইদানিং দেখবেন শুভেন্দু অধিকারী আর এ নিয়ে নিজের মুখ পোড়াতে চান না। ফলে অমুক তারিখের পরে দেখে নেবেন এই ধরনের কথাবার্তা বলা তিনি কার্যত বন্ধ করে দিয়েছেন। ফলে বিজেপির তৃণমূল কংগ্রেসের বিরোধিতা কতটা জেনুইন আর কতটা উইন্ডো ড্রেসিং, তাই নিয়ে যদি তৃণমূল বিরোধী ভোটারদের মনে এক ছটাক সংশয়ও থাকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি দিনকে দিন যেভাবে খারাপ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে, তাহলে বিজেপি নেতৃত্ব কিসের বেসিসে আশা করেন যে তৃণমূল বিরোধী হিন্দু সমাজ শুধু তাদের ওই ঝান্ডার রং দেখেই গেরুয়া শিবিরে দলে দলে এসে যোগ দেবেন? তার মানে অ্যান্টি টিএমসি দল হিসেবে বিজেপির যে একটা আইডেন্টিফাইড ইমেজ ছিল গত 10-15 বছরে, সেটা কিন্তু ক্রমশ ব্লার হতে 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 এখন একটা অবিশ্বাস্য বিন্দুতে পৌঁছে গেছে। লোকে ধরেই নিয়েছে যে এই কেলেঙ্কারিগুলো যদি হয় বা এক্সপোজড হয়, তৃণমূল কংগ্রেসের কিছু চাকর বাকর স্থানীয় নেতা দুর্ভোগ হলেও হতে পারে, কিন্তু মহাদেবের জটা পর্যন্ত কেউ হাত বাড়াবে না। অতএব আপনারা বন্ধু না শত্রু, নাকি গুপ্ত বন্ধু আর ঘোষিতভাবে শত্রু, এই যে ধোঁয়াশা, এটা যদি সর্বাগ্রে ক্লিয়ার করতে না পারেন, তাহলে গতবার 77টা পেয়েছেন,
এবার যদি মেরে কেটে 50ও পান, নিজেদের ভাগ্যবান মনে করবেন। আর সবচেয়ে বড় কথা, শুধুমাত্র মমতা বিরোধী রাজনীতি করাটাই তো যথেষ্ট নয়। আজকে পর্যন্ত রাজ্য বিজেপি কেন্দ্রের সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের যেসব অভিযোগ আছে, সেটা মানরেগার টাকা দেওয়া হোক, প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা দেওয়া হোক, গ্রামীণ সড়ক যোজনার টাকা দেওয়া হোক, তা নিয়ে একটা বিশ্বাসযোগ্য শ্বেতপত্র মানুষের সামনে রাখতে পারেনি, যা থেকে এটা স্পষ্ট হয় যে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে তাদের নিজেদেরই দুর্নীতির জন্য। দেখুন, এগুলো মুখে বলা এক জিনিস, আর তথ্য দিয়ে মানুষের সামনে হাজির করানো অন্য জিনিস। সুতরাং আপনারা এইসব বিবিধ কেন্দ্রীয় প্রকল্পে টাকা বন্ধ করে মনে করেছিলেন যে টিএমসিকে বেশ টাইট দেওয়া গেল। ফলটা হলো কিন্তু ঠিক উল্টো। অর্থাৎ হয়তো আপনারা সঙ্গত কারণেই টাকা বন্ধ করেছেন, কিন্তু সেই বার্তাটা মানুষের কাছে পৌঁছলো না। মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুচতুরভাবে এবং এফেক্টিভলি এই বার্তা পৌঁছে দিলেন যে এটা আপনাদের গাজোয়ারি বৈষম্যের ফল। এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা গোল খেলেন। পশ্চিমবঙ্গ 2026-এ যদি তর্কের খাতিরে ধরে নিই বিজেপির হাতে যাবে, তাহলে এই রাজ্য সম্পর্কে, রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন সম্পর্কে বিজেপির চিন্তাভাবনা কি, শিল্পের ক্ষেত্রে কি, কৃষির ক্ষেত্রে কি, শিক্ষার ক্ষেত্রে কি, স্বাস্থ্যের ক্ষেত্রে কি, সেচের ক্ষেত্রে কি, তা নিয়ে বিজেপি রাজ্য নেতৃত্বকে কখনো আপনারা কথা বলতে শোনেন? সুতরাং আপনারা যে তৃণমূলের থেকে পৃথক, আপনারা ক্ষমতায় এলে যে বাংলা রামরাজ্যের কাছাকাছি পৌঁছে যাবে, সেটা বিশ্বাসযোগ্য করে তোলার জন্যও তো একটা বিকল্প পরিকল্পনা, কর্মসূচির আলোচনা করা প্রয়োজন। আমি কিন্তু কখনো রাজ্যের বিজেপি নেতৃত্বকে এই ধরনের সদর্থক কিছু করতে দেখিনি। মমতা যেমন মনে করতেন শুধু সিপিএমকে গাল দিয়েই তিনি ক্ষমতায় এসে যাবেন, বিজেপিও তাই মনে করে যে মমতা বিরোধিতার উপরেই ভরসা করেই তারা আজ না হয় কাল নবান্ন দখল করবেন। আশায় বাঁচে চাষা, কিন্তু সব আশা কি ফলবতী হয়? সুতরাং আজকে মিঠুন নিজেকে যখন 68 সালের অবতারে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন, তখন আমার তার জন্য কিছুটা খারাপই লাগছিল। 68-র পশ্চিমবঙ্গ আর 2024 সালের পশ্চিমবঙ্গ যে কার্যত দুটি ভিন্ন রাজ্যের চেহারা নিয়ে নিয়েছে,
সে সম্পর্কে কি মিঠুন অবগত নন? বরঞ্চ আমার মনে হলো এই যে মিঠুন যেভাবে নিজের কাঁধে জমানা বদলানোর দায়িত্ব তুলে নিলেন এবং ওই সমাবেশে ঘোষণা করলেন নভেম্বর মাস থেকে প্রতি মাসে এবার থেকে তিনি 20 দিন পশ্চিমবঙ্গে দলের কাজে নিয়োজিত করবেন আর 10 দিন সিনেমার কাজে, তাতে কিন্তু ওই মঞ্চে বসে থাকা নেতাদের কারো কারো হৃদকম্প শুরু হয়ে যেতে পারে। তারা ভাবতে শুরু করতে পারেন তাহলে কি মিঠুন চক্রবর্তীকে সামনে রেখেই 2026-এ পালা বদলের কথা ভাবছে দলীয় নেতৃত্ব? হয়তো সেরকম কিছু ভাবছে না, কিন্তু সেরকম একটা দুর্ভাবনার খোরাক মিঠুন আজকে নিজেই মঞ্চে দাঁড়িয়ে দলের নেতাদের মধ্যে সঞ্চারিত করে দিলেন। এবার দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। নমস্কার।